ভোরে ঘুম থেকে উঠেছে আলবি। ফজরের নামাজ আদায় করে জগিং করে বাড়িতে ফিরে আসে ভাই আর বন্ধুদের সাথে। ফ্রেশ হয়ে মায়ের রুমের সামনে আসে। আলবি মায়ের রুমে প্রবেশ করতে চাইলেও কেউ করতে দিচ্ছে না। আলবির রাগকে কেউ পরোয়া করছে না আজ। সকলের একটাই কথা, একেবারে বিয়ের পর বউয়ের মুখ দেখবে, তার আগে না। বাধ্য হয়ে আলবি নিজের রুমে ফিরে যায়। আলতাফ মাহমুদ আর আহনাব মাহমুদ খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভেতর প্রবেশ করেন। ছেলেরা রাতে এমন নাচ নাচিয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারছেন না। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, সাথে পা দুটো ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছে দুই ভাইকে। ড্রয়িং রুমে এসে দেখে দুই ভাইয়ের শ্বশুরেরা সোফায় বসে আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেলে দুলে হেঁটে এগিয়ে এসে সোফায় বসেন দুই ভাই। আলতাফ মাহমুদ নিজের শ্বশুর আর ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়ে বলেন, আপনাদের কি অবস্থা? নাতির বিয়েতে কেমন এনজয় করলেন? মায়ার নানা বলে, আর এনজয়, ঠিকভাবে হাঁটতেও পারছি না এখন। মনে হচ্ছে হাড়ের জোড়াজারি সব ছুটে গেছে, হাঁটতে নিলেই খুলে পড়ে যাবে। আলবি সোফার দিকে এগিয়ে আসার সময় নানা শ্বশুরের কথা গুলো শুনতে পায়। আগাতে আগাতে বলে, নাচলেনই তো না, নাচার আগেই জোড়াজারি ছুটে যাচ্ছে। আজকে আর 1 ঘন্টা নাচলেই সব ঠিক হয়ে যাবে। চলো বয়েজ, আর 1 ঘন্টা নাচার সুযোগ এখনো আছে। আলবির নানা বলে, আস্তাগফিরুল্লাহ, আজ শুক্রবার, জুমার দিন, এসব নাচানাচির কথা আর নাচানোর কথা বলো না নানা ভাই। জুমার নামাজের এখনো অনেক দেরি। বাপের জন্মে গতকালের আগে নিচে টেসে দেখিনি কখনো। এক ফাঁক কবরে চলে গেছে, আর তুমি এখনো নাচাতে চাইছো? আর নাচতে পারবো না, নাচার শখও নেই। মায়ার নানা বলে, রাতে শেষে যে লুঙ্গি ডান্স গানে নাচলো সবাই, তখন কোন ভাদরে যেন আমার পাঞ্জাবি ধরে লুঙ্গি ডান্স দিতে গিয়ে পাঞ্জাবির এক পাশ ছিঁড়ে দিয়েছে। পাঞ্জাবি ধরে কোনো লুঙ্গি ডান্স দিতে হবে? আলবির নানা বলে, আরে রাখেন আপনার এক পাশ। কোন বাদরেরা যেন লুঙ্গি ডান্স গানে পাঞ্জাবি ধরে নাচতে নাচতে আমার পাঞ্জাবির 2 পাশেই টানাটানি করতে ছিঁড়ে দিয়েছে। নতুন পাঞ্জাবির জিন্দিগি একজন রফা দফা করে দিয়েছে। মায়া ছোট নানা বলে, আরে রাখেন আপনাদের দুজনের পাশ ছেঁড়াছেড়ি, কে কে যেন আমার পুরো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছে। আলতাফ মাহমুদ বলেন, আপনাদেরগুলো তো তাও অন্য কেউই ছিঁড়েছে, আর আমার পাঞ্জাবি তো আমার নিজের ছেলেই ছিঁড়ে দিয়েছে নাচতে নাচতে। বাবার কথা শুনে দাঁত বের করে হাসে আলবি। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, নির্লজ্জের মতন আবার হাসছে। আহনাব মাহমুদ বলেন, বড় শয়তানটা কোথায়? যত নষ্টের মূল সব বড়টাই। ওই পাঞ্জাবি ছেঁড়ার তো জো ধরিয়েছিল। মাহির মেয়েকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসছিল। আসার সময় বাবার কথাগুলো শুনতে পায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, তুমি বলেছিলে তোমার গরম লাগছে, তাই আমি পাঞ্জাবি খুলে দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমি কি জানতাম নাকি সবাই আমাকে অনুসরণ করবে? সিরিয়াসলি, পাঞ্জাবি খুলেছিলে তুমি? রাতে নাচতে নাচতে অস্থির হয়ে আহনাব মাহমুদ মাহিরকে বলেছিল, আমার গরম করছে, এখন আমি নিচে যাব, গেট খুলে দিতে বলো। মাহির কোনো কথা না বলে নাচতে নাচতে বাবার পাঞ্জাবির 2 পাশ 2 হাত দিয়ে ধরে এক টানে গলা অবধি ছেড়ে দেয়। ছেঁড়া পাঞ্জাবির 2 পাশ ধরে, হেই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আহনাব মাহমুদ ছেলের কাণ্ডে হতভম্ব, বিস্ময়ে বিমূঢ়, বাক্যহারা। মাহিরকে কপি করে একে অপরের পাঞ্জাবি ছেড়েছে, শেষে বুড়োদেরও ছাড়েনি, তাদের 3 জনের পাঞ্জাবিও ছেড়ে দিয়েছে। রাতের ঘটনা স্মরণ হতে মাহির একটু হাসে, তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে। মান্তাসা দ্রুত বাবার কোল থেকে নেমে আলবির কোলে আসে। মায়া আক্তার কলেজের জন্য চা কফি নিয়ে আসে। বর আর কনেকে গোসল করানোর ফালা। গোসল করানোর কথা শুনে বরাবরের মতো তেতে ওঠে আলবি। সকাল দিকে তাকিয়ে কাট কাট স্বরে বলে, আবার আরেক নিয়ম বের করেছে, সবাই গোসল করানো। বিয়ের দিন বর বউকে গোসল করিয়ে দিতে হয়, এটা নিয়ম? অযক্ত সব আজারে নিয়ম। হাত পা নেই নাকি আমাদের? নাকি এখনো 6 মাসের বাচ্চা যে গোসল করিয়ে দিতে হবে? যার যার গোসল সে করবে, কেউ কোনো গোসল করাবে না। এইসব উল্টাপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি।
কি এক নিয়ম চালু রেখেছে, গোসল করাতে হবে। শেষের কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আলবি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। কয়েকজন বয়স্ক মানুষ একটু রাগারাগি করেন আলবির এমন কথা শুনে। ছেলেটা বিয়ের কোনো নিয়মকানুন পালন করতে দিচ্ছে না, সব কিছুতেই কেমন করছে। এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিনের একটা নিয়মও পালন করে না, করতে দেয়ও না। মেহবুবা মেহের আর উশি রহমান কোনো রকমে তাদের শান্ত করিয়ে গোসল করে তৈরি হয়ে নিতে বলেন সকলকে। 12:30টার পর গোসল করে সাদা দবদবে পাঞ্জাবি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলবি। ওর গা থেকে বেশি আসছে মিষ্টি আতরের ঘ্রাণ। দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ, কোমল, ফ্রেশ লাগছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য, আর মহিলাদের বলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করার জন্য। মাহিদ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, রাতে শয়তানের মতো নিচে গিয়ে পুরো বাড়ি কাঁপিয়ে এখন হুজুর সেজেছে। আলবি সামনের দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে, রাতে শয়তানের সাথে শয়তান হয়ে শয়তানকে আনন্দ দিয়েছি, এখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে শয়তানকে চাকা দেব। তুমি তো দেখা যায় আমার থেকেও বড়। মাঝপথে থামিয়ে দেয় আলবি। মোটেও উল্টাপাল্টা কথা বলবি না এখন, আমি ভালো হয়ে গেছি একটু আগে। আর কখনো কোনো দিন গান বাজিয়ে নাচবো না, কাউকে নাচাবো না। এতটুকু বলে একটু থামে, তারপর আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে বলে, হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ আর পাপ করেছি, আজকের এই পবিত্র জুমার দিনের উসিলায় আর আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও, আর আমাদের উপর রহমত বর্ষিত করো, আমিন। আলবির সাথে সাথে মাহিদও আমিন বলে। অনেকে আলবির বলা কথাগুলো শুনেছে, তাদের মধ্যে থেকে কেউ কেউ হাসছে কথাগুলো শুনে, আবার কেউ কেউ আমিন বলেছে। আলবি তাড়া দিয়ে সকলকে দিয়ে বাড়ি থেকে বের হয় জুমার নামাজ আদায় করার জন্য। মায়া নিজেই একা একা গোসল করতে চাইল। মায়ার নানি মামি সকলের কথায় মেহবুবা মেহের মায়াকে গোসল করান। সকল গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন, চুলে শ্যাম্পু করে দেন, গায়ে পানি ঢেলে দেন। গোসল করাতে করাতে মেহবুবা মেহেরের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। মায়া বাড়িতেই থাকবে, তারপরেও কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন। মায়ের মুখ দেখে মায়ের চোখ দুটো ছলছল করে ওঠে। মেহবুবা মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। 5 মিনিট পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে উজু করে। মেহবুবা মেহের নিজেও ফ্রেশ হয়ে নামাজ আদায় করতে যান। রুমে যারা যারা ছিল সবাইকে নিয়ে গেছেন। মায়ের নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হয়। মায়ার ফুফু আঞ্জারা নিজ হাতে মায়াকে খাইয়ে দেন। তার ছেলে মেয়ে কেউ দেশে নেই, পড়াশোনার আর জবের সূত্রে দুজনেই দেশের বাইরে। বিয়েতে আসতে চাইলেও দুজনের একজনও আসতে পারেনি। পার্লার থেকে মেকআপ আর্টিস্টে আসে মায়াকে সাজানোর জন্য। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া। পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বললে 2 জন বাদে বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায়। আলবি আগে মেকআপ ফ্যাকে সুচ করে রেখেছে, তাই মায়াকে আলাদা করে আর সুচ করতে হয় না। শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব বেঁধে দেয়। হিজাব বাঁধার পর মায়ের চেহারায় অন্যরকম এক সৌন্দর্য দীপ্তি নূর ছড়িয়ে পড়ে। হাতে গলা জুয়েলারিগুলো পরিয়ে দেয়। মাথার দোপাট্টা দিতে সম্পূর্ণ বউ বউ লাগে মায়াকে। সবশেষে মেয়েটা মায়াকে আয়নার সামনে দাঁড় করায়। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়া। এটা আসলেই মায়া নিজে? মেয়েটা মায়ের দিকে তাকিয়ে বলে, সব কিছু ঠিক আছে ম্যাম। মাথা নাড়ে মায়া। মেয়েটা নিজের সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আলবি আগেই পেমেন্ট করে দিয়েছিল। মেয়েটা বেরিয়ে যেতে সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে। শীতল মায়ার পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে, ভাইয়া তো আজকে তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না। মায়া তাকিয়ে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায়। মায়া শীতলের দিকে তাকিয়ে বলে, কানা কেন হবে? তোর রূপের আগুনে চোখ জ্বলছেও যেতে পারে, এখন সোজা হয়ে দাঁড়া। কয়েকটা ফিক তুলে ভাইয়ের কাছে পাঠায়। নাদিরা সহ আরো কয়েকজন মেয়ে শীতলকে ভাড়া দিয়ে বলে, এখন মোটেও ভাইয়ের কাছে বউয়ের ফিক পাঠানো যাবে না। বউকে একেবারে স্টেজে দেখবে। এখনই যদি দেখে ফেলে তাহলে তখন বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে নাকি? আলবিও বর সেজে রেডি। ওকে কেউ সাহায্য করেনি, আলবি নিজেই একা একা রেডি হয়েছে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে নিয়ে বেডে বসে থাকা মাহিদের দিকে তাকায়। বাকি সব ছেলেরা খাওয়ার ওখানে রয়েছে। আলবি মাহিদকে বলে, কেমন লাগছে আমাকে? হ্যান্ডসাম। তোর বোন 2-4-10 মিনিট হা করে তাকিয়ে থাকবে না?
আমি তো আর বোন নই যে বলে দেব। কখন যাব? কোথায়? বিয়ে করতে কখন যাব শালা? এমনভাবে বলছো যেন এই জন্মে আর বিয়ে করনি। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে মাহিদের গায়ে ছুঁড়ে মারে আলবি। শালা, আগামী 10 বছরেও তুই বিয়ের ফিরিতে পুষতে পারবি না। শকুনের দোয়ায় গরু মরে না। মাহিদের দিকে তেড়ে আসে আলবি। মাহিদ বেড থেকে নেমে দেয় দৌড়। ওকে আর পায় কে? আলবি নিজের ফোনটা হাতে নিয়ে বাসরঘর যারা সাজাবে তাদের কল করে। সকালে আসার কথা ছিল, অথচ এখানে আসছে না। 33 মিনিট করতে করতে বিকেল হয়ে গেল। কল রিসিভ হতে আলবি বল, আপনারা কোথায়? এই বছরে কি বাসর করার সৌভাগ্য হবে আমার? সরি স্যার, আমরা এসেই পড়েছি। আর 5 মিনিট। সাদা ফুলগুলো আসতে একটু লেট হয়েছে তার জন্য, তাই রাগ করবেন না স্যার, আমরা চলেই এসেছি। তাড়াতাড়ি আসুন, রাখছি। কল কেটে আয়নার দিকে আবার তাকাতেই রুমে প্রবেশ করেন আলতাফ মাহমুদ, আহানাফ মাহমুদ সহ আরও অনেক গুরুজনেরা। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, হয়েছে তোমার? কাজী সাহেব তাড়াহুড়ো করছেন। হ্যাঁ, হয়েছে অনেক আগে। তাহলে চলো এখন। আলবি বাবার সামনে এসে দাঁড়ায়, ঝুঁকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে, দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদের উপর নিয়ামত, রহমত, বরকত দান করেন, আর কোনো দিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয়। তোমাদের মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভালো রাখতে পারি। আমাদের আগামী পথ চলা যেন সহজ আরও সুন্দর হয়। আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার জন্য দুঃখ পেতে না হয়। সব কিছুর জন্য দোয়া করো। আলতাফ মাহমুদ ছেলের মাথার উপর থেকে হাত সরিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, আমি সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের ভালো রাখেন, তোমাদের মনের নেক আশা পূরণ করেন। আল্লাহ তাআলা সব সময় তোমাদের সবাইকে ভালো রাখেন, হাসি খুশি সুখে রাখেন, এই দোয়াই করি। সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে আগায় আলবি। ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে ডোরের সামনে দাঁড়ায় মেয়েরা। আলবি কপাল কুঁচকে বলে, এসব কি? রুমের সামনে বাঁশ ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই? গেট ধরেছি। এটা কি গেট ধরা বলে? রুমের সামনে বাঁশ ধরে গেট ধরেছি বলছো? 50,000 টাকা দিয়ে এখান থেকে বের হন, নয়তো বিয়ে করতে হবে না। আস্তাগফিরুল্লাহ, বাসি বিয়েতে 50,000 টাকা? পাগল ধরেছে নাকি আমাকে? 5 টাকা দিচ্ছি, গিয়ে চকলেট কিনে খাও। বিদেশ থেকে ফকির এসেছে, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে পারবে, অথচ গেটে 50,000 টাকা দিতে পারবে না। বিয়ের খরচ আমার আব্বাজান করেছে, আমি না। তো আপনি এত বছর বিদেশ থেকে কি করেছেন? আবার বিয়ে করতে এসেছি। হাসতে না চাইলেও আলবির কথা শুনে হেসে ওঠে সবাই। আলবি মাহিদের দিকে হাত বাড়ায়। মাহিদ বড়সড় একটা খাম আলবির হাতে দেয়। আলবি মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা। বেশ মোটাসোটা একটা খাম। মায়ার ছোট মামাতো বোন বলে ওঠে, কি আছে এটাতে? টাকা। কত? গুনে দেখো। দেখেছো এখানে কতগুলো টাকা? গুনতে গুনতে রাত পেরিয়ে যাবে তোমাদের। এটার ভিতরে টাকা নেই, নিশ্চয়ই কাগজ কেটে বুড়ে রেখেছেন, না হলে এত মোটা কেন খান? আল্লাহর কসম, এটার ভেতরে টাকাই আছে। যারা গেট ধরবে তাদের জন্য আমি নিজে ব্যাংকে গিয়ে নতুন চকচকে ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম। এই টাকাগুলোর মধ্যে একটা ভাঁজও পড়েনি। মুরব্বীদের কথায় খামটা নিয়ে গেট ছেড়ে দেয় মেয়েরা। সবাই এগিয়ে যায় নিচের দিকে। মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মানে, নিশ্চয় 1-1.5 লাখ টাকা আছে। গেস্ট রুমে এসে খাম ছেড়ে তো মেয়েগুলোর মুখের রং পাল্টে যায়। 20 টাকার নোট শুধু মনে হচ্ছে 8-10 হাজার টাকা হবে। মায়া ছোট মামার মেয়ে বলে, এভাবে ঠকিয়ে চলে গেল। শীতলে সেদের কথা শুনে বলে, মিষ্টি শরবত জুস কিছুই তো খাওয়াসনি, তবু যে এতগুলো টাকা দিয়েছে সেটাই তো বেশি। আমি হলে তো 20 টাকা দিয়ে আর 1 টাকাও দিতাম না। মেয়ে পক্ষ হয়ে তুমি এসব কথা কিভাবে বলছো? ও সরি, তুমি তো আবার পক্ষ বদল করে ছেলে পক্ষের নাম লিখিয়েছ। বেশি কথা না বলে আয়, আম্মু ডাকছে তোকে। মায়ার হাত ধরে স্টেজের দিকে এগিয়ে আসছেন আহনাফ মাহমুদ। স্টেজের উপর থেকে মায়ার দিক থেকে তাকিয়ে থাকে আলবি। মায়া নিজেও চোখ তুলে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলবির দিকে তাকায়। সাথে সাথেই আবার চোখ নামিয়ে নেয় লজ্জায়। গতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে। সিঁড়ির কাছে আসতে আলবি হাত বাড়িয়ে মায়ার হাত ধরে। আলবির হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া।
মায়ের পাশে বসে আলবি। বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন। মায়ের সামনে টেবিলের উপর রেজিস্ট্রি পেপার রেখে মায়াকে সই করতে বলা হয়। মেয়ের হাতে কলম তুলে দেন আহনাফ মাহমুদ। কলমটা অন্য সব সাধারণ কলমের মতো না। সই করার সময় থরথর করে কাঁপতে শুরু করে মায়ার হাত। স্টেজের উপর থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলে। নার্ভাসনেসের কারণে এভাবে হাত কাঁপছে। সোজা একটা দাগও দিতে পারছে না কম্পনের কারণে। আলবি মায়ের পিঠে হাত রাখে মৃদুভাবে আঙ্গুলগুলো নাড়ায় পিঠে। নিচু সরবেলা, এত কাঁপছো কেন? নর্মাল হও, লম্বা শ্বাস নিয়ে শান্ত হয়ে সই করো। এখানে তো আমরা সবাই। নার্ভাস হইও না, রিল্যাক্স। এখন কেন এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ার। আলবির কথায় লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে একটু থেমে সই করে, তবুও এখনো হাত কাঁপছে। আলবিকে সই করতে বলার সাথে সাথেই সই করে দেয়। তারপর মৌখিকভাবে আবারও বিয়ে পড়ানো হয় দুজনের। কবুল বলতে গিয়েও মায়ের কণ্ঠস্বর কাঁপছিল। মায়ের কাঁপতে থাকা একটা হাত আলবির হাতের মুঠোয়। মায়া ঘাড় ঘুরিয়ে আলবির মুখের দিকে তাকায়। আলবি চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারও। ফটোশ্যুট, সকলের সাথে কথাবার্তা, অতিথিদের সঙ্গে পরিচয় শেষে বাড়ির ভিতর প্রবেশ করতে করতে আলবি আর মায়ার রাত 8টা বেজে যায়। বাড়ি শাড়ি পরে মায়ার অস্বস্তি হচ্ছে এখন। শাড়িটা চেঞ্জ করতে পারলেই শান্তি। বাড়ির ভেতর প্রবেশ করে সোফায় বসে দুজনকেই অরেঞ্জ জুস খেতে দেওয়া হয়। নাহার বেগম ছোট ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, ওদের দুজনকে খাইয়ে রুমে পাঠিয়ে দাও। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? মায়া শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন আর কিছুই খাবো না। অল্প করে খাও। খেয়েছিলে তো সেই কখন? আসরের পর খেয়েছি তো, এখন আর খেতে পারবো না। আমি ফ্রেশ হব। আলবি খেয়ে যাও তাহলে। আমিও খাবো না। তাহলে আর কি, সানজিদা ওদের রুমে দিয়ে আসো। আলবি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহিদের দিকে তাকিয়ে চোখ ইশারা করে, তারপর বলে, মায়াকে রুমে নিয়ে যান। রানা আর তাজের ফ্যামিলি চলে যাবে, ওদের এগিয়ে দিয়ে আসছি আমি। সানজিদা মায়াকে নিয়ে আলবির রুমের দিকে আগায়। ওদের দুজনের সাথে আরও অনেক মেয়েরা যায়। আলবি মাহিদার বন্ধুদের সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসে। দুই বন্ধুকে বলে, আগামীকাল তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আসবো, আর বলতে হবে না, আসছি আমরা। গুড বাসর রাত বন্ধু। তাজের কথা শুনে হেসে ওঠে চারজন। তাজ আর রানা বেরিয়ে যায় নিজেদের ফ্যামিলি নিয়ে। আলবি মাহিদ আর রিমনকে নিয়ে কাজিনদের দিকে এগিয়ে যায়। রুমে এসে মায়ের হিজাব খুলে দেয় সানজিদা। চুলগুলো ব্রাশ করে খোপা করে বেঁধে নেয়। তারপর খোপার বাজে বাজে টাটকা লাল গোলাপ ফুল গুজে দেয়। সোজা সিথির মাঝখানে টিকলি ফুরিয়ে দেয়। কানে বড় বড় কানের দুল, গলায় হার ফুরিয়ে দেন। দুপাট্টা দিয়ে লম্বা করে ঘোমটা টেনে দিয়ে মায়াকে ফুলে সজ্জিত বেডের মাঝখানে বসিয়ে দেয়। সব কিছু ঠিক করে রেখে রুমের চারদিকে সাজিয়ে রাখা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয়। তারপর সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে ডোর লক করে দেয়। নিচে যেতে যেতে আলবির ফোনে মেসেজ পাঠায়, সব ডান। আলবি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন কাজিনগুলোও আগায়। বাসর ঘরের সামনে আসতেই দেখে ডোরের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা। আলবি কপাল ব্রু কুচকে তাকিয়ে বলে, সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? সকলের পক্ষ থেকে শীতল বলে, বাসর ঘরের টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে পারবে না। মামার বাড়ির আবদার? বাসর ঘরের টাকা দেবে মেয়ের বাড়ির মানুষ, আমি কেন দেব? তো মেয়ের বাড়ির মানুষজন কোথায়? তুমিই তো মেয়ের বাড়ির মানুষ। একদম না, আমি ছেলে পক্ষের মানুষ। তাহলে মেয়ের ভাই নয়তো ভাবির কাছে যাও। মাহিদ সকলের ভিড় ঠেলে পেছনের দিকে যেতে যেতে বলে, মেয়ের ছোট ভাই সারাদিন দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে ফিজি হাসপাতালে ভর্তি। বলতে বলতে নিচের রুমে ঢুকে ডোর লক করে বেডে শুয়ে পড়ে। মেয়ের ছোট ভাই হসপিটালে ভর্তি আছে, তাই দয়া করে আপনারা সবাই আসুন। মেয়ের ছোট ভাই অসুস্থ হলেও মেজো ভাই সুস্থ সবল আছে এখনও। আস্তাগফিরুল্লাহ। মেয়ের মেজো ভাই গত 13 বছর আগেই ইহজগৎ ছেড়ে পরলোকল গমন করেছে। যে বেঁচে আছে সে মেয়ের জলজান্ত হাজবেন্ড। মেয়ের হাজবেন্ডই টাকা দেবে এখন, নয়তো বাসর ঘরে প্রবেশ নিষিদ্ধ।
বাসর ঘর আমার নিজের টাকায় সাজিয়েছি, তাহলে তোমাদের কেন টাকা দেব? তোমরা সাজালে না হয় তোমাদের টাকা দিতাম। বউকে রুমে এনে আমরাও কষ্ট করে রুমের দরজায় তালা ঝুলিয়েছি। টাকা ছাড়া এই তালা এই জন্মে খোলা হবে না। কোন দেশে বিয়ে করতে আসলাম রে ভাই? যেখানেই যাই সেখানেই দাবি টাকা দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? এতগুলো বছর জার্মানিতে কি করেছ? শোক পালন করেছি। কিসের শোক? সে মেলা বড় কাহিনী। এই কাহিনী বলতে বলতে আমার বাসর রাত শেষ হয়ে বাসি রাত চলে আসবে। টাকা না দিলে বাসি রাতই পালন করতে হবে। আমার কাছে টাকা নেই সত্যি সত্যি। এই যে দেখো বলে নিজের শেরওয়ানের 2 পকেট দেখায়। নাদিরা বলে, 1 লক্ষ টাকা দিয়ে বাসর ঘরে প্রবেশ করতে হবে, নয়তো বাসর রাত সত্যি সত্যি বাসি রাতে পরিণত হবে। সবগুলো আমার মির্জাফর বাপের অনুসারী। সবগুলো বোধ হয় এক জায়গার মাটি দিয়ে তৈরি। সব সময় সবাই আমার মতো একটা নিষ্পাপ ভালো ভোলা ভালা ইনোসেন্ট ছেলেকে ব্ল্যাকমেইল করে। আলবির কথার বলার ধরন দেখে সবাই হাসতে হাসতে শেষ। শীতল নিজেকে সামনে নিয়ে বলে, ভাইয়া টাকা দিয়ে দাও না, আমরা চলে যাই। আমার কাছে তো টাকা নেই। কারো কাছ থেকে ধার করে আনো, 10 মিনিট সময় দাও। আচ্ছা। আলবি নিচে নেমে আসে। একটু পরে রিমন আর নাজিমকে খুঁজে নিয়ে আসে। ওদের দুজনকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রেখে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। টাকা কই? টাকা ওদের দুজনের কাছে। তোমরা সবাই ওদের দুজনের কাছে গেলেই টাকা পাবে। মিথ্যে কথা বলছো তুমি। 100% শুদ্ধি কথা বলছি আমি। বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস করো ওদের কাছে টাকা আছে কিনা। নাদিরা বাইরের দিকে তাকিয়ে বলে, তোমাদের কাছে টাকা আছে? হ্যাঁ। কোথায়? আমাদের দেখাও, নয়তো আমরা বিশ্বাস করি না। দুজনেই নিজেদের পকেট থেকে 2 টাকার বান্ডিল বের করে সবাইকে দেখায়। 1000 টাকার বান্ডিল স্পষ্ট দেখা যাচ্ছে। আলবি সকলের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস হয়েছে তো আমার কথা? এখন ওদের দুজনের কাছে যাও। ওরা তোমাদের সকল যে কে টাকা বুঝিয়ে দেবে। সবগুলো দেবে তো নাকি আবার চিট করবে? একদম সবগুলো টাকা দিয়ে দেবে তোমাদের। সত্যি? মিথ্যে বলি না আমি। আলবির হাতে চাবি দিয়ে সবাই ডোরের সামনে থেকে সরে রিমন আর নাজিমের সামনে আসে। আলবি দ্রুত ডোর খুলে ভেতরে প্রবেশ করে। পেছন থেকে ছেলেদের দল গান গেয়ে ওঠে। সাথে মিউজিক বক্সেও গান প্লে হয়। ছেলেরা গলা ছেড়ে চিৎকার করে গাইছে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। ছেলেদের গান শুনে বেডে বসে থাকা মায়া হেসে ওঠে, সাথে লজ্জাও পায়। আলবি ঢোল লক করে সোজা হয়ে দাঁড়ায়। অবশেষে বাসর করবে আজ। আহা, ওর বউটা ওর জন্য বউ সেজে ফুল সজ্জিত বেডে বসে অপেক্ষা করছে। তখন থেকে বেডের দিকে ঘুরে দাঁড়ায়। লম্বা গোমটা টেনে বসে আছে মায়া। হঠাৎ আলবির হৃদস্পন্দন বাড়তে শুরু করে। বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। তারপর 1 পা 2 পা করে বেডের দিকে আগায়। রুমের বড় লাইট অন করে। দূরত্ব মিটিয়ে অবশেষে বেডে উঠে বসে। বিসমিল্লাহ বলে মায়ের ঘোমটা তুলে মায়ের মুখের দিকে উকে দেয়। গাঁড় কাত করে মৃদুস্বরে সালাম দেয়, আসসালামু আলাইকুম বিবি সাহেবা। চোখ তুলে তাকায় মায়া। আলবির হাস্যোজ্জ্বল মুখ জলজল করছে যেন। মায়া নিজেও মৃদুস্বরে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম বিবির সাহেব। আলবির হাসি আগের চেয়েও চড়া হয়। মায়ের গোমটার নিচে নিজের মাথা ঢুকিয়ে দেয়। চোখ রাখে মায়ার চোখে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, বাকি জীবন এভাবে পার হয়ে যাক, সময় এখানেই থেমে যাক। আমি অনন্তকাল তোমাকে এভাবেই দেখতে থাকি। মায়া কিছু না বলে আলবির চোখের দিকে তাকিয়ে রইল। আলবি মায়ের 2 চোখের পাতায় সযত্নে আলতো চুমু খায়। টিকলিটা সরিয়ে ললাটে অদর্শ হয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায়। মায়ের হৃদস্পন্দন বেড়ে গেছে। আলবি ওর কাছাকাছি আসলেই ওর এমন মনে হয়। মায়ের 1 হাত ধরে বলে, কষ্ট করে একটু নিচে নামুন।
মায়া রানী। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়। আলবি একটু দূরে দাঁড়িয়ে মায়াকে দেখতে থাকে। মায়া নিজেও আলবির দিকে তাকিয়ে থাকে। আলবি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজের ক্যামেরা বের করে মায়াকে ফুলসজ্জিত বেডের সামনে দাঁড় করায়। দোপাট্টা মায়া 2 হাত দিয়ে দড়ি উঁচু করে ধরায়, তারপর নিজে দাঁড়ায় মায়া থেকে কিছুটা দূরে। হাসি দাও আলবির রানী। মায়া হাসে। পরপর কয়েকটা ক্যামেরার ক্লিক হয়। নতুন ফোজ দাও সাহেবের বিবি। ঘুরে ফিরে অনেকগুলো ফোজ দেয় মায়া। আলবি আবার মায়াকে ভিড়ে বসায়। মায়ের শাড়ির চারদিকে গোল করে ছড়িয়ে দেয়। দুপুরটা খুলে দিয়ে মায়াকে উপরের দিকে তাকাতে বলে। মায়া উপরের দিকে তাকায়। বেডের উপর দাঁড়িয়ে মায়ার ফটো তোলে আলবি। এই ফটোগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। মায়ের পার্সোনাল ফটোগ্রাফার আলবি। ফটো তোলা শেষ হলে মায়াকে বেড থেকে নামায় আবার। মায়ার আলবির মুখের দিকে তাকিয়ে বলে, এসব এখন খুলি? হ্যাঁ আসো, আমি খুলে দিচ্ছি। মায়া টুলের উপর বসে। আলবি আগে জুয়েলারিগুলো খুলে দেয়, তারপর খোপায় লাগানো ফুলগুলো, শাড়ির সিপ টিফিনগুলো একটা একটা করে খুলে দেয়। শাড়িটা নিজেই খুলে নিয়ে সোফার উপর রাখে। লজ্জায় ধুমড়ে মুচড়ে যাচ্ছে মায়া। আলবি আলমারি থেকে হালকা শাড়ি বের করতে করতে বলে, এমন লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে আজকে প্রথম দেখছো আমাকে, অথচ আমি তোমার 13 বছরের পুরনো স্বামী। তুমি নির্লজ্জ বলে কি আমিও নির্লজ্জ নাকি? এইটুকুন শরীরে এত লজ্জা শরম কোথায় স্টক করে রেখেছো দেখি একটু, বলে মায়ার হাত ধরে। মায়া আলবির হাত থেকে থাবা দিয়ে শাড়িটা নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। আলবি ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে, যা বাবা, দেখতেও দিল না লজ্জা শরম কোথায় স্টক করে রেখেছে। 1 ঘন্টার মধ্যে ওই লজ্জা শরম স্টক আউট করতে হবে। কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শেরওয়ানি খুলে রেখে দেয় কোমরের টাওয়েল, ফেসিয়ে শেরওয়ানির পায়জামা খুলে নর্মাল ট্রাউজার পরে নেয়। গায়ে জড়ায় নতুন একটা শুভ্র রাঙা পাঞ্জাবি। সাদা ড্রেস পরতে আলবির একটু বেশিই ভালো লাগে। শাড়ি পরে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে উজু করে বেরিয়ে আসে মায়া। আলবি নিজেও ওয়াশরুমে প্রবেশ করে। 5 মিনিটেই আবার বেরিয়ে আসে। হাত মুখ মুছে নিজের গায়ের সাথে মায়ার গায়েও আতর দিয়ে দেয়। আগে পিঠে করে জায়নামাজ বিছিয়ে দেয় মায়া। আলবির সামনে দাঁড়ায়, পেছনে দাঁড়ায় মায়া। 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায় দুজনেই। জায়নামাজ ভাঁজ করে তুলে রাখে আলবি। মায়াকে বেডে গিয়ে বসতে বলে নিজের গায়ের পাঞ্জাবি খুলে রাখে। আলমারির ভেতর থেকে ছোট একটা বক্স বের করে উদাম গায়ে মায়ার কাছে এগিয়ে আসে। বড় লাইট অফ করে বেডে উঠে বসে। ডিম লাইট আর ক্যান্ডেলের লাল নীল আলোতে মায়ের মুখশ্রী আরও মায়াময় হয়ে উঠেছে। বক্সটা মায়ের হাতে তুলে দেয় আলবি। কি আছে বক্সের ভেতর? খুলে দেখো। আলবির দিক থেকে দৃষ্টি সরিয়ে বক্সের দিকে দৃষ্টি দেয় আবার। বক্সের উপরের ঢাকনাটা খুলতেই বক্সের ভেতরে লাইট জ্বলে ওঠে। লাইটের আলোয় মায়ের চোখ মুখ আরও জল করে ওঠে। এই মুহূর্তটা পুরো স্বপ্নের মতন লাগছে মায়ের কাছে। বক্সের ভেতরে থাকা আংটিটা বের করে মায়ের আঙ্গুলে পুরিয়ে দেয় আলবি। তারপর হাতের উল্টো পিঠে চুমু খায়। ট্রাউজারের পকেট থেকে হাতরে স্বর্ণের চেইনটা বের করে চেইনটা নিজেই পুরিয়ে দেয় মায়ের গলায়। সবশেষে মায়ের মুখের সামনে হাত পাতে আলবি। মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, এবার আমার গিফট দাও। মায়ের চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলে, আমি তো তোমার জন্য কোনো গিফট আনিনি। কেন আনুনি? বাসরাতে হাজব্যান্ডকে যে গিফট দিতে হয় সেটা তো আমি জানতাম না। কে তো বলেও নি এত বড় একটা গিফট থাকতে আলাদা কোনো গিফটের প্রয়োজন নেই আমার। বড় গিফট? তুমি নিজেকেই গিফট করে দাও আমাকে। তোমার চেয়ে বড় গিফট এই দুনিয়ায় আমার জন্য আর আছে নাকি? সারা জীবনের জন্য তোমাকে গিফট করে দিলাম পুরো আমিটাকেই। আলবি এক জটকায় মায়াকে টেনে নিজের অতি নিকটে। মায়ার কোমর পেঁচিয়ে ধরে এক হাতে। মায়ের ঘাড়ে মুখ গুজে আলতো চুমু খেয়ে বলে, গিফট অ্যাকসেপ্ট করে নিলাম অনন্তকালের জন্য। ফজরের নামাজ শেষ করে মায়ার কোলের উপর মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ে আলবি। মায়া আলবিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, উঠো, বিছানায় গিয়ে ঘুমাও। এখানেই ঘুমাবো আমি। আমার ঘুম পাচ্ছে এখন, আর তাকিয়ে থাকতে পারছি না।
সারা রাত একটুও চোখ বন্ধ করতে দাওনি তুমি। আলবি শোয়া থেকে উঠে দাঁড়ায়। মায়া নিজেও উঠে দাঁড়িয়ে জায়নামাজ দুটো ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। ভেজা চুলের খোপা খুলে দিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলবি ফ্যান অন করে লাইট অফ করে দেয়, তারপর নিজেও বেডে উঠে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়া আলবির বুকে মুখ গুজে চোখ বন্ধ রেখেই বলে, এসি তো অন করাই আছে, তাহলে আবার ফ্যান অন করলে কেন? ফ্যানের বাতাসে চুল শুকিয়ে যাবে, আলাদা করে আর শুকাতে হবে না। ভীষণ শীত করছে এখন, ফ্যান না হয় এসি দুইটের একটা বন্ধ করো। আলবি শোয়া থেকে উঠে বসে পায়ের নিচ থেকে ব্ল্যাকেট তুলে গায়ে জড়িয়ে নেয় দুজনে। তারপর আবারও মায়াকে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, এখন আর শীত করবে না। মায়ের ঘুম ভেঙে যায়। আগের মতো করেই দূরে রয়েছে আলবি। এক হাত বের করে নিজের ফোনটা হাতে নেয়, পাওয়ার বাটন সেভ দেখে নেয়। আলবির হাত সরিয়ে দিয়ে উঠে বসতে আলবির ঘুম ভেঙে যায়। উপর হয়ে শুয়ে মায়ের কোমর এক হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় বলে, উঠেছ কেন? উঠো, 8:12 বেজে গেছে। শুয়ে থাকো, এখন উঠে কী করবে? তুমি শুয়ে থাকো, ছাড়ো আমাকে। আলবির হাত সরিয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর এলোমেলো শাড়ি কোনো রকমে ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে আলবি দেখে শোয়া থেকে উঠে বেড গুছিয়ে জিম করে বসে রয়েছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় মায়া। আলবি বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে মায়ের পেছনে এসে দাঁড়ায়। টাওয়েল সোফার উপর ছুড়ে দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করেছো? কি করছো? জড়িয়ে ধরছি। শাড়ি ঠিক করবো আমি, ছাড়ো এখন। ছেড়ে দাঁড়ায় আলবি। রুম থেকে বের হও। কেন? শাড়ি ঠিক করবো আমি। করো, আমি কি বাধা দিচ্ছি নাকি? এই 1 মিনিট, তুমি কি আমার সামনে শাড়ি ঠিক করতে লজ্জা পাচ্ছ? এত কিছুর পরেও তোমার লজ্জার স্টক শেষ হয়নি? উল্টো পাল্টা কথা না বলে বের হও এখান থেকে। গিয়ে ভাবিকে আসতে বলো। ভাবিকে কেন আসতে বলবো? শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। শাড়ি আমি পরাবো তোমাকে? তুমি শাড়ি পরাতে জানো? জানি না, এখন শিখে যাব। এখন সোজা হয়ে দাঁড়াও। মায়ের কোনো কথা না শুনে নিজে শাড়ি পরানোর জন্য উদ্যত হয়। জোর করে আঁচল নামিয়ে দেয়। আলবির জেদের কাছে না ফিরে মায়া বলে, আমি পড়ছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। আচ্ছা। শাড়ি প্যাঁচ দিয়ে কুচি করে নেয় মায়া। আলবি নিচে হাঁটু মুড়ে বসে কুচিগুলো ঠিক করে সমান করে দেয়। খুব একটা সময় লাগে না, দ্রুত শাড়ি পরানো হয়ে যায়। আলবি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, শাড়ি পরানো তো একদম ইজি, 5 মিনিটেই হয়ে যায়। কত সুন্দর করে শাড়িটা পরালাম দেখো। মায়া কপাল ব্রু কুচকে বলে, শাড়ি তুমি পরিয়েছ? হ্যাঁ। কয়েকটা কুচি ধরলে আর একটা সেফটি পিন লাগিয়ে দিলে শাড়ি পরানো হয়ে যায়। কষ্ট করে শাড়ি পরলাম আমি, আর এসেছে নিজে ক্রেডিট নিতে। শাড়ি আমি পরিয়েছি। হ্যাঁ, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়াও দেখি। মায়াকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় আলবি কোথাও দিয়ে ফের দেখা যাচ্ছে কিনা। লম্বা করে ঘুমটা টেনে দেয় আলবি নিজে। তারপর বলে, রুম থেকে বের হবে না একদম। বেডে উঠে শুয়ে থাকো, নয়তো বসে থাকো। যার দেখতে ইচ্ছে হবে রুমে এসে দেখে যাবে। আমার কথা যেন মনে থাকে, রুম থেকে বের হবে না। বাইরে গেলে সকলের সামনে ঘুমটা ফেলে উল্টে পাল্টে দেখবে সবাই। ঠিক আছে। মায়া বেডে উঠে বসে। রুমেই যখন থাকবে তখন এক হাত ঘুমটা টেনে দিতে হবে কেন? আলবি ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলবি ড্রয়িং রুমে আসতে শীতল নাদিরা সব বাকি মেয়েরা আলবিকে ঘেরাও করে ধরে। আলবি কপাল ডুকুচকে বলে, এখন আবার কোন দাবিতে টাকা চাই? ড্রয়িং রুমে থাকা সকলেই ওদের দিকে তাকায়। নাদিরা বলে, তুমি আমাদের ঠকিয়েছ। কিভাবে ঠকালাম? মাত্র 10,000 টাকা দিয়েছ রাতে। গেটে 10,000, বাসর ঘরেও 10,000। এত কিপটা কেন তুমি? 10 টাকা দিয়ে একটা লেবু কিনে এনে 1 গ্লাস শরবত দাওনি কেউ। 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে দাওনি যে সেখানে যে 10,000 টাকা দিয়েছি সেটাই তো অনেক। বিয়ে করে লাভ কোথায়? সব দিক থেকে শুধু জামাইয়ের লস। লাভ হয় শুধু শালাশালি আর বাকিদের। আমার তো কোনো লাভ হলো না। বিয়ে করে এত সুন্দর একটা বউ পেয়েছো, আর কি চাও? বউটা তো আমার নিজেরই ছিল। তো তুমি কি অন্যের বউ বিয়ে করতে চেয়েছিলে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলে কি? আমি কেন অন্যের বউ বিয়ে করতে চাইব?
তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলাটা ভিজিয়ে নিই, তারপর বাকি কথা বলছি। সাইড প্লিজ। সকলের মাঝখান থেকে বেরিয়ে সোফায় এসে বসে নানার পাশে। মায়ার নানা আলবির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলেন, জামাই চোখ মুখের এই হাল কেন? সারা রাত ঘুমাননি নাকি? আলবি নানার দিকে ঘাড় লম্বা করে এগিয়ে মৃদু স্বরে বলে, আপনার নাতনি তো সারা রাত ঘুমোতে দিল না নানা। আমার নাতনি ঘুমোতে দেয়নি নাকি তুমি আমার নাতনিকে ঘুমোতে দাওনি? এত সত্য কথা বলতে নেই নানা। আলবির কথা শুনে তিন নানা নাতিয়ে হেসে ওঠে। আলবি গড়া ছেলে বলে, আম্মু কফি দাও। মায়ার নানি সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, মায়া কোথায়? আলবি নানি শাশুড়ির দিকে তাকিয়ে বলে, রুমে। রুমে কেন? প্রতিবেশীরা আসছে ওকে দেখার জন্য। রুমে গিয়ে দেখে আসুক, যার দেখতে ইচ্ছে করে। আর কোনো পুরুষ যেন ওই রুমে না যায়। নানি আলবির দিকে তাকিয়ে আবার প্রতিবেশীদের দিকে তাকায়। এরাও একসময় সুযোগ পেয়ে মায়াকে কটু কথা শুনিয়েছিল। দুপুরে পার্লার থেকে গতকালকের মেয়েটা আসে মায়াকে সাজানোর জন্য। মায়া শাওয়ার নিয়ে খেয়ে চুল শুকিয়ে তার অপেক্ষাই করছিল এতক্ষণ। মেরুন রঙের লেহেঙ্গাটা ওয়াশরুম থেকে পরে আসে মায়া। মেকআপ শেষ করে গোল্ডেন কালার হিজাব বেঁধে দেয়। হিজাবের ওপর ছোট ছোট হোয়াইট স্টোনের ফিন লাগিয়ে দেয়। ফিনগুলো লাইটের আলোয় ঝিকিমিকি করছে। সাজানো শেষ করে মেয়েটা নিচে চলে যায়। আলবি নিজের রুমে প্রবেশ করে। রুমে মেয়ে মানুষ দিয়ে গিজগিজ করছে। আলবিকে দেখে অর্ধেক মেয়ে বেরিয়ে যায়। আলবি মায়ের দিকে তাকায়। ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মায়াকে। আলবি নিজের ড্রেস বের করে আলমারির ভেতর থেকে, তারপর ওয়াশরুমে প্রবেশ করে। মায়া হেঁটে এসে বেডে বসে। শাড়ির চেয়ে লেহেঙ্গাটা বেশি ভারী। 3টা বাজতেই আলতাফ মাহমুদ আলবির রুমের সামনে এসে গলা খাকারি দেন। আলবি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, মায়াকে নিচে নিয়ে আসো, এখন গেস্টরা সবাই চলে এসেছে। আলবি মায়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। গতকাল অনেক গেস্ট আসেনি, তারা সবাই আজকে এসেছে। স্টেজের দিকে এগিয়ে যায় দুজনে, একে অপরের হাত ধরে। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মায়ের পরনে মেরুন রঙের লেহেঙ্গা, আলবি ব্ল্যাক কোট প্যান্ট পরেছে। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে। এরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি। হেঁটে এসে স্টেজে উঠে দাঁড়ায়। সকলেই তাকিয়ে দেখে দুজনকে, সবাই প্রশংসাও করে। চেয়ারে বসার সময় আলবি আস্তে আস্তে বলে, এদের দেখা দেখি দ্রুত শেষ হলেই বাঁচি। সকালের পর আর বউকে আদর করার সুযোগই পেলাম না। বউকে 6-7 দিন আদর করে পোষাবে না, নিজের সাথে করে নিয়ে যাব, এটাই ফাইনাল। রাত 8টা। আলবি গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মাহিদ পেছন পেছন আস্তে আস্তে শুনে ফেলে আলবির গান, যদিও আলবি আস্তে আস্তে গানটা গাইছিল। মাহিদ আলবিকে বলে, তুমি নাকি ভালো হয়ে গেছো, এখন আবার গান গাইছো দেখছি। তো খিচ মেরে ফটো। ওদের দুজনের সামনে দিয়ে একটা 5-6 বছরের পিচ্ছি ছেলে যাচ্ছিল। মাহিদের কথাগুলো শুনতে পেয়েছি স্পষ্টই। আলবি কিছু বলবে তার আগে ছেলেটা বলে, তো খিচ মেরে ফটো, তোর বাপে চালাই অটো, তোর মায়ে চালাই হুন্ডা, তোর 14 গোষ্ঠী গুন্ডা। ছেলেটার গান ছড়া হোক বা কবিতা শুনে দুই ভাই শকড। অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাই। তারপর আবার ছেলেটার দিকে তাকায়। মাহিদ বলে, এসব কার কাছে শিখেছিস? মাঞ্ছের কাছে। তুই কাকে বললি এগুলো? তোমাকে বলে ভো দৌড় দেয় ছেলেটা। মাহিদ নিজেও ছেলেটার পেছনে দৌড়ে যায়। আজকে দৌড়তে পারলেই হলো, হুন্ডা গুন্ডা সব বের করে দেবে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটার আর এক পর্বই বাকি আছে, শেষ পর্ব। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। এই পর্ব ওদের বিয়ে বাসর সব মিলে কেমন হয়েছে একটা সুন্দর করে কমেন্টস করবেন। আর গল্পটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।